97% ধস। সংখ্যাটা শুনলে মনে হতে পারে শেয়ার বাজারের ক্র্যাশের কথা বলতে শুরু করলাম, কিন্তু না, এটা আসলে গোটা একটা দেশের অর্থনৈতিক ভবিষ্যতের চিত্র। আর সেই দেশটা আমাদের ভারত। একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরুন একটা শহরের কথা, যেখানে একসময় প্রতিদিন নতুন নতুন অতিথি আসতেন। তারা বিনিয়োগকারী, উদ্যোক্তা, কলকারখানার মালিক। তারা টাকা ঢালতেন, শিল্প কারখানা খুলতেন, চাকরি দিতেন। আজ সেই শহরে নতুন অতিথি নেই বললেই চলে। যারা আসছেন তার চেয়ে বেশি মানুষ বেরিয়ে যাচ্ছেন শহর থেকে লগ্নি গুটিয়ে নিয়ে। ঠিক এই অবস্থাই এখন হয়েছে ভারতের। এই তথ্য কে দিচ্ছে? সংসদে দাঁড়িয়ে খোদ কেন্দ্রীয় সরকারই এই তথ্য দিয়েছে। সংসদে প্রশ্নটি তুলেছিলেন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। উত্তর দিতে গিয়ে সরকারের হাত কেঁপে গেছে কিনা জানা নেই, কিন্তু এই সংখ্যাগুলো আপনাদের মতো সমস্যার একটু গভীরে গিয়ে যারা ভাবতে পারেন তাদের মনে কাঁপুনি ধরানোর পক্ষে যথেষ্ট। আর এর গভীরে লুকিয়ে রয়েছে জেন জিদের সমস্যার একটি বড় শিকড়ও। মানে ভারতের অর্থনীতির একেবারে কঙ্কালটা যেন বেরিয়ে এসেছে এই তথ্য থেকে। আসুন আজকের এই এপিসোডে মাত্র কয়েক মিনিটে এই বিষয়টি অত্যন্ত সরলভাবে আলোচনা এবং বিশ্লেষণ করা যাক। সাধারণ মানুষের যে সমস্ত সমস্যাগুলোর গভীরে যায় না আমাদের মূলধারার সংবাদ মাধ্যম, এখানে সেই সব তথ্য নিয়েই আলোচনা করা হয়েছে। আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে দেশের আসল ভবিষ্যৎ। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে প্রকৃত শিক্ষিত মানুষদের কাছে শেয়ার করবেন। সেই সঙ্গে লাইক এবং হাইপ করলে ইউটিউবও এটা আরও মানুষের কাছে তুলে ধরবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। দিন তিনেক আগে মানে গত 28শে জুলাই রাজ্যসভায় একটি লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রিজার্ভ ব্যাংকের তথ্য উদ্ধৃত করে যা বললেন তা রীতিমতো ভয়ঙ্কর। কীরকম? নেট এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে বিদেশি লগ্নি 2023-24 অর্থবর্ষে কমে দাঁড়িয়েছিল $10.13 বিলিয়ন। আর 24-25 অর্থবর্ষে তা আরও তলিয়ে গিয়ে দাঁড়িয়েছে মাত্র $960 মিলিয়ন। মানে $1 বিলিয়ন গণ্ডিটাও পেরোতে পারেনি নেট বিদেশি বিনিয়োগ। ভয়ঙ্কর পরিসংখ্যান। কোথায় 10 বিলিয়ন আর কোথায় 1 বিলিয়নেরও কম। আর এই পতন হয়েছে মাত্র 1 বছরে। এই দুটি সংখ্যার তুলনাটা গায়ে কাটা দেবেই, কিন্তু আরও আছে। এর আগের বছর মানে 2022-23 অর্থবর্ষে ভারতে নেট এফডিআই ইকুইটি বিনিয়োগ ছিল $27.99 বিলিয়ন। এই থেকে গত 2 বছরে 1 বিলিয়নের নিচে নেমে এসেছে সংখ্যাটা। এটা কোনো ছোটোখাটো ওঠানামা নয়, এটা একটা ভয়াবহ ধস, একটা পুরো অর্থনৈতিক কাঠামোর ভাঙন। জন ব্রিটাস সংসদে সরকারের ব্যাখ্যা শুনে থেমে থাকেননি। তার যুক্তি ছিল, ভারত যদি সত্যি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠত তাহলে তো নতুন বিনিয়োগ, বিদেশি মূলধন চলে যাওয়াকে ছাপিয়ে যাওয়ার কথা, আর তাতে নেট এফডিআই ধারাবাহিকভাবে বাড়ার কথা। কিন্তু বাস্তবে ঘটছে ঠিক তার উল্টোটা। কিন্তু পরিসংখ্যান আরও ভয়ঙ্কর কথা বলছে। 2025 সালের ডিসেম্বরের টানা 4র্থ মাসের জন্য নেট এফডিআই ছিল ঋণাত্মক, মানে নেগেটিভ। মানে টাকা তুলে নেওয়ার হার নতুন বিনিয়োগের পরিমাণকে ছাপিয়ে গিয়েছিল। সোজা কথায় বললে দেশ থেকে টাকা বেরিয়ে যাওয়ার গতি এতটাই বেড়েছিল যে নতুন আসা বিনিয়োগের পরিমাণ তার ধারে কাছেও পৌঁছতে পারেনি। দেশের এই আর্থিক অবস্থার তথ্য দিচ্ছে সরকারি, মানে রিজার্ভ ব্যাংকের তথ্য সংসদে দিচ্ছেন দপ্তরের মন্ত্রী। তাই এসব তথ্যকে বিদেশি চক্রান্ত বলে পার পাওয়া যাবে না। বলা যাবে না মোদির আমলে দেশের অভূতপূর্ব আর্থিক উন্নয়ন দেখে বিদেশিরা ষড়যন্ত্র করে এসব মিথ্যে তথ্য পেশ করছে। আর ব্যবসায়ীরা সব থেকে ভালো জানেন ঠিক কোন দেশ বিনিয়োগ করার সেরা জায়গা আর কোন দেশ তা নয়। শিল্প সম্মেলনে এসে তারা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসি মুখে হাত তুলে ছবি তুলে যেতে পারেন, কোটি কোটি ডলারের মৌ করে যেতে পারেন,
কিন্তু বাস্তবে তারা বিনিয়োগটা এই দেশ থেকে তুলে নিয়ে পালাচ্ছেন। সরকারের পরিসংখ্যানই তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু উদ্বেগটা এখানেই শেষ নয়, তার একটা বড় কারণও রয়েছে, সেটাও মন্ত্রীর বক্তব্য থেকে বেরিয়ে এসেছে। সেটা আগে শুনুন। মন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের বেশি হারে মুনাফা দেশে ফিরিয়ে নেওয়া আর ভারতীয় সংস্থাগুলির বিদেশে ক্রমবর্ধমান বিনিয়োগ বা ওভারসিজ ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে ওডিআই এই পতনের মূল কারণ। কথাটা ভালো করে লক্ষ্য করুন, ভারতীয় সংস্থাগুলোর বিদেশে ক্রমবর্ধমান বিনিয়োগ বা ওডিআইও এই সংকটের অন্যতম কারণ। এ তো আরো ভয়ঙ্কর কথা। যদিও সরকার এটাকে ভারতীয় অর্থনীতির পরিণত হয়ে ওঠার লক্ষণ বলে দেখাবার চেষ্টা করছে, কিন্তু আসল সত্যের মেছো গন্ধটা কি এভাবে শাক দিয়ে ঢাকা যাবে? আসলে সরকারের এই কথার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর উদ্বেগ। যদি ভারতীয় কোম্পানিগুলো নিজের দেশে বিনিয়োগের বদলে বিদেশে টাকা ঢালতে বেশি আগ্রহী হয়, তাহলে প্রশ্ন ওঠে, দেশের ভেতরে তারা কি দেখছে যাতে তারা এখান থেকে বিনিয়োগ সরিয়ে নিয়ে অন্য দেশে চলে যেতে চাইছে? আর দেশের বিনিয়োগকারীরা মানে আদানি আম্বানিরাই যদি পালাতে থাকেন, তাহলে আর নতুন বিদেশি বিনিয়োগকারীদের দোষ কি? তারা কাকে দেখে ভরসা পাবেন? সংখ্যা দিয়ে বিনিয়োগের বাস্তবতার চিত্র তো জানা গেল, কিন্তু এর কি প্রভাব পড়ছে আমাদের জীবনে সেটা জানাও খুব জরুরি। এফডিআই কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ে কর্মসংস্থানে। কারখানা কম হলে চাকরি কম হয়, আর ভারতের তরুণ প্রজন্ম এই সংকটটা এখন প্রতিদিন ভালো করে বুঝতে পারছে। বিশ্বব্যাংকের একটা হিসেব বলছে, ভারতের যুব বেকারত্বের হার 2025 সালে এসে দাঁড়িয়েছে প্রায় 16%। সংখ্যাটা শুনতে 16%, কিন্তু বাস্তব আরও করুন। সরকারিভাবে যুব বেকারত্বের হার 16% ছাড়িয়ে গেলেও বাস্তব অবস্থা হলো তীব্র অর্ধ কর্মসংস্থান বা আন্ডার এমপ্লয়মেন্ট। মানে অধিকাংশ তরুণ কাজ করছেন এমন সব চাকরিতে যার বেতন কার্যত নামমাত্র, মাস গেলে 10-20 হাজারের মধ্যে। অর্থনীতির ভাষায় এরা হলেন ছদ্ম বেকার। যেমন ডিজিটাল বা গিগ ইকোনমিতে কাজ করছেন এমন যুবকরা যাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী। ভাবুন তো, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বসে থাকা এক তরুণ যিনি শেষমেশ ফুড ডেলিভারির কাজ করছেন, ডাক্তারি পড়া এক মেধাবী ছাত্রী যিনি কল সেন্টারে চাকরি খুঁজছেন। এই ছবিগুলো আজকে ভারতের অসংখ্য শহরে, অসংখ্য পরিবারে রূঢ় বাস্তব। আর ঠিক সেখান থেকেই কি বেকারত্বের এই আগুনে ঘি ঢেলেছে জেন জি আন্দোলন। রাজনৈতিক এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল একটি মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং সরকারের অন স্ক্রিন মূল্যায়ন পদ্ধতির অনিয়ম নিয়ে, যার জেরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে ফের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু দেখা গেল তা ছড়িয়ে পড়ছে জেন জিদের সর্বস্তরে। তবে নেট এফডিআই কমে যাওয়ার প্রভাব শুধু কর্মসংস্থানের খাতাতেই সীমাবদ্ধ থাকে না, এটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে গোটা অর্থনীতিতে। এর আরও কয়েকটা সম্ভাব্য সংকট এবার আপনাদের সামনে আনবো, যা সরাসরি আঘাত করছে আপনার সংসারের অর্থনীতিকেও। 1. রুপির উপর চাপ। বিদেশি মুদ্রার আশা কমলে টাকার যোগান কমে যায়, ফলে ডলারের বিপরীতে রুপি ক্রমশ দুর্বল হয়ে যায়। রুপি দুর্বল হলে আমদানির খরচ বাড়ে, বিশেষ করে অপরিশোধিত তেল, যা ভারতের মতো দেশে মুদ্রাস্ফীতির অন্যতম বড় চালক। ফলে পণ্যের দাম থেকে শুরু করে যাতায়াতের খরচ সব হিসেব ওলটপালট হয়ে যাচ্ছে। 2. বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের চাপ। নেট এফডিআই কমলে দেশের ফরেক্স রিজার্ভ বজায় রাখতে বেশি নির্ভর করতে হয় বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা এফপিআই এবং ঋণের উপর। এটা অনেক বেশি ভোলাটাইল এবং যে কোনো সময় এটা দ্রুত বেরিয়ে যেতে পারে। 3. চলতি হিসাবের ঘাটতি বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বৃদ্ধি। এফডিআই সাধারণত দীর্ঘমেয়াদী স্থিতিশীল পুঁজির উৎস। এটা কমে গেলে চলতি হিসাবের ঘাটতি মেটাতে স্বল্পমেয়াদী এবং অস্থির পুঁজির উপর নির্ভরতা বাড়ে। এটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মধ্যে ফেলে। 4. উৎপাদন খাতে ধাক্কা, মেক ইন ইন্ডিয়ার স্বপ্নভঙ্গ। নতুন কারখানা, বিশেষ করে গ্রিনফিল্ড বিনিয়োগ কমে গেলে
উৎপাদনের গতি ধীর হয়ে যায়। এতে সরকারের নিজস্ব মেক ইন ইন্ডিয়া বা উৎপাদন নির্ভর বৃদ্ধির লক্ষ্য পূরণ হয় না। 5. প্রযুক্তি এবং দক্ষতা হস্তান্তরের ঘাটতি। বিদেশি বিনিয়োগের সঙ্গে প্রায় আসে নতুন প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা এবং গ্লোবাল সাপ্লাই চেনের সংযোগ। এই প্রবাহ কমলে ভারতীয় শিল্প প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে পিছিয়ে পড়তে পারে, বিশেষত সেমিকন্ডাক্টর বা উচ্চ প্রযুক্তি খাতে, যেখানে বিদেশি অংশীদারিত্ব খুব জরুরি। 6. শেয়ার বাজার এবং পুঁজিবাজারের অস্থিরতা। এফডিআই কমা মানে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বা ভরসা কমছে, এই ধারণাটা পুঁজিবাজারেও সংক্রামিত হতে পারে। এতে নতুন বিনিয়োগকারী টানা আরও কঠিন হয়ে পড়ে। 7. রাজ্যভিত্তিক বৈষম্য বৃদ্ধি। এফডিআই মূলত মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, গুজরাটের মতো কয়েকটি হাতে গোনা রাজ্যে কেন্দ্রীভূত। সামগ্রিক বিনিয়োগ কমলে এই রাজ্যগুলোর উন্নয়ন ধাক্কা খায়, আর যেসব রাজ্যে এমনিতেই বিনিয়োগ কম, সেখানে তাদের পিছিয়ে পড়ার ঝুঁকি আরও বাড়তে থাকে। 8. সরকারের রাজস্ব এবং কল্যাণমুখী ব্যয়ের উপর চাপ তৈরি হয়। কারখানা কম মানে কর্মসংস্থান কম, এর মানে কর্পোরেট এবং আয়কর সংগ্রহ কম। এতে সরকারের শিক্ষা, স্বাস্থ্য বা কর্মসংস্থান প্রকল্পে ব্যয়ের সামর্থ্য সীমিত হয়ে যেতে পারে, যা ঘুরে ফিরে আবার বেকারত্ব এবং শিক্ষা সংকটকেই গভীর করে তোলে। 9. সামাজিক রাজনৈতিক অস্থিরতা, দুষ্টচক্র। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি। অর্থনৈতিক সংকোচনের ফলে বেকারত্ব বাড়ে, আর বেকারত্ব সামাজিক অসন্তোষ বাড়ায়, যেমন ছাত্র যুব আন্দোলনে দেখা গেছে। আর সামাজিক অস্থিরতা বাড়লে বিদেশি বিনিয়োগকারীরা আরও সতর্ক হয়ে যান। এই দুষ্টচক্র একবার শুরু হলে তা ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। মানে সংক্ষেপে বলতে গেলে নেট এফডিআই এর পতন শুধু একটা আর্থিক সূচকের পতন নয়, এটা একটা লিডিং ইন্ডিকেটর। এখনই এর প্রভাব পুরোপুরি দেখা না গেলেও আগামী 2-3 বছরে কর্মসংস্থান, উৎপাদন এবং রাজস্ব আদায়ে এর প্রতিফলন আরও স্পষ্ট হতে পারে। আর এটাই কি সব থেকে আশঙ্কার বিষয়? আপনারা এই ব্যাপারে কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।